দাস বলছি। গতকাল যখন প্রহসনের গতকাল না গত 17 তারিখে যখন প্রহসনের বিচারে শেখ হাসিনার ফাঁসির সাজা শুনে হাততালির বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে একটি পরিচিত ডায়লগ একটু পাল্টে নিয়ে বললেন, অপারেশন সিন্দুর তো সির্ফ টেলার হ্যায়। এর পরের বাক্যটি তিনি উচ্চারণ না করলেও বুঝতে কারো বাকি থাকে না। সেটা হলো, পরের লাইনটা হচ্ছে পিকচার আবি বাকি হ্যায়। কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা? গত 10 নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গে অপরাধীর শাস্তি দিতে যে ভারত বদ্ধপরিকর সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি। আপাতভাবে তার নিশানায় পাকিস্তান, কিন্তু শুধু পাকিস্তান নয়, যারাই আছে, যে দেশ আছে এই নাশকতামূলক ঘটনার পেছনে, তাদের সবাই আছেন ভারতের সেনা প্রধানের নিশানায়। আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম। বাংলাদেশের সন্ত্রাসীরা যে দিল্লি বিস্ফোরণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তার একাধিক নিদর্শন এসে গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে, তাদের হাতে এসে গেছে। আর সেই সব নিদর্শন থেকে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা। তাদের যোগ সাজসে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরও বিস্ফোরণ ঘটাবার কি পরিকল্পনা ছিল তাদের, তার পুরো নকশা এসে গেছে ভারতের গোয়েন্দাদের হাতে। আর সেটা হাতে আসার পর গত 1.5 বছর ধরে অনেক কষ্টে চেপে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের। কয়েকদিন আগে, আপনারা জানেন, কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন সংযমের সঙ্গে কথা বলতে, নইলে বিপদ আছে। এটা তার বলাটা হচ্ছে, এটাকে হুমকি বলেও ধরে নেওয়া যায়। তখনও দিল্লি বিস্ফোরণ হয়নি। আর এখন দিল্লির বিস্ফোরণের পর ভারতের সেনাপ্রধান বললেন, অপারেশন সিন্দুর সির্ফ ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়। এবং শুধু মুখের কথাই নয়, কাজেও নেমে পড়েছে ভারতীয় সেনা। পূর্ব সীমান্তে অনেক কিছুই ঘটে চলেছে। হ্যাঁ, অনেক কিছুই ঘটে চলেছে এবং ঘটতে যাচ্ছে আরো অনেক কিছু। তার কিছু কিছু আমি জানি, কিন্তু বলবো না, কারণ এসব গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর বাইরে ফাঁস করব না এমন কথা দিয়ে তবে এসব খবর পেয়েছি। তবে ভারতের সেনা মহলে কিছু বড় সড়ো ভাবনা যে চলছে তার আঁচ পেয়েছে বাংলাদেশ। আর সেটা পাওয়ার পর থেকে সম্পর্ক মধুর করার বার্তা ঘুরছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে। তৌহিদ হোসেন সাহেব বলেছেন, বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আহা, প্রাণ জুড়িয়ে যায় এমন কথা শুনলে। তৌহিদ হোসেন, আপনি আপনার দেশের প্রধান উপদেষ্টা গত 1.5 বছর ধরে কি সব বলে গেছেন, একটু কথাগুলো শুনে দেখবেন তো, তারপরে বলবেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। তারপর দেখুন, আড়ি আড়ি ছেড়ে ভাব খেলতে অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান, যাকে বলে একেবারে ছুটে আসছেন। আগে ডাকলেও আসতেন না, আর এখন ছুটে আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ 19 নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম জাতীয় নিরাপত্তা পর্ষদের সম্মেলনে অংশ নিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে 2 দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা। এই সফরের তাৎপর্য আরো বেশি, কারণ
গত অক্টোবরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিল্লিতে দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেননি মোহাম্মদ ইউনূস। তিনি 13 থেকে ওয়াকারুজ্জামান 13 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিফস কনক্লেভ, এই দুটো সম্মেলনেই অনুপস্থিত ছিলেন। যে দুটো সম্মেলনে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে। বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল। অথচ সেদিন আসতে দেননি ইউনূস মহাশয়, অথচ 1 মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন। এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয়, তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর? তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা 19 তারিখ থেকে 2 দিনের জন্য হতে যাচ্ছে, তার সদস্য হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাস। গত 14 বছর এই সংস্থার চলছে এই সংস্থা, কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে, গত বছর 2024-এ, তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে। এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে, যখন সব দিকে ভারতের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া, তখন এইরকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে ইউনূস মিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছেন? এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ, আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া। ভারতের গোয়েন্দারা একেবারে হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন। কি সেই প্রমাণ? আগে বলি সেটা, তারপর ফিরব বাংলাদেশের আতঙ্ক কোথায় সেই জায়গায়। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 10 নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে। এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার আল ফালা বিশ্ববিদ্যালয়ের 2 চিকিৎসক সহ 3 জনকে আটক করেছে। দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এনএএসি কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আল ফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআরও দায়ের করা হয়েছে। লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল, যেখানে 13 জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে। সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে। সংস্থাগুলো, এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে তারা জানতে পেরেছে, বিস্ফোরণের কয়েকদিন আগে লস্কর-ই-তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, পাকিস্তান থেকে। সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের 7 জন ব্যক্তি সশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন। এরা কারা? নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির এর ঢাকার প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী, সাইফের ডানাত এবং মার্কাজি জমিয়ত আহলি হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম এলাহি জাহির, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি,
ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং হিজবুত তাহরির তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ, জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ। বৈঠকে সাইফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈবার কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন। তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের এই সভায় উপস্থিত থাকা। উভয়ই বেসামরিক কর্মচারী সাইফ তাদের সাথে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। সূত্র বলছে যে বৈঠকের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ সমেত একটি দল নভেম্বরের গোড়ার দিকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে। পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে তারা বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ নিয়ে এসেছিল। মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে, যিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তা হত্যার অভিযোগে পলাতক ছিলেন। মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা নিয়মিতভাবে এবিটি সদস্যরা মানে আনসারুল বাংলা টিম তারা ব্যবহার করে। সূত্র জানায় ইখতিয়ারের ভূমিকা এখন পর্যন্ত কেবলমাত্র ছিল রসদ সরবরাহ এবং অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা, কিন্তু ভারতীয় সংস্থাগুলো দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের জন্য প্রমাণ পেয়েছে। তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্যে ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশের রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের তল্লাশি করা শুরু করেছে। নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণের 10 দিন আগে 30 অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামিওয়ালিতে এক সমাবেশে সাইফ বলেছিলেন, হাফিজ সাইদ অলস বসে নেই, হাফিজ সাইদের ডান হাত জাহির বাংলাদেশে আছে, সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। লস্কর কর্মীরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয়, পূর্ব পাকিস্তানে মানে আমি বাংলাদেশ কথাটা বললাম না, সেখানে সক্রিয় রয়েছে এবং ভারতকে অপারেশন সিন্দুরের জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আমেরিকা নাকি তাদের সাথে আছে, সুতরাং তারা আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে কাছাকাছি নিয়ে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করার যে কথা বলা হচ্ছে সেটা অস্বীকার করেছেন। কিন্তু বাংলাদেশের বিভিন্ন নেতা, উপনেতা, উপদেষ্টা যারা প্রধান উপদেষ্টা বা প্রধান অপদেষ্টা ভারতের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন ও কাজ করেছেন যেগুলো দেখলে তৌহিদ হোসেনের এই অস্বীকৃতির কানাকড়ি ও দাম থাকে না। আর এখানেই আতঙ্ক চেপে বসেছে ইউনূসের মাথায়। বুঝেছেন, পাকিস্তানে অপারেশন সিন্দুর করতে যে ভারত এখন দুবার ভাবে না, সে বাংলাদেশকে সবত শেখাতে দেরি করবে না। সুতরাং যাও খলিলুর, দিল্লি যাও, ডোভাল সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাও, বলো আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিন স্যার। শোনা যাচ্ছে ডোভালের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন খলিলুর। সম্মতি দিয়েছেন ডোভাল। তবে ডোভাল যেরকম দুধে গোয়েন্দা ও তুখোর কূটনীতিক, তাতে ভালো রকম দাম না নিয়ে কোনো রফায় আসবেন না। দাম বুঝে নেবেন, অনেক হিসাব বাকি পড়ে গেছে। কি কথা দিলেন আর কি আদায় করে নিলেন সে খবর আমি একদিন আগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 453 পৃষ্ঠার রায় দিয়েছে। বিশাল বড় রায়। 24 ঘন্টায় এত পৃষ্ঠার রায় পড়ে ওঠা মুশকিল, কিন্তু রায়ের খুঁটিনাটি নজর করলে দেখা যাবে এটি আসলে খুব বড় কিছু নয়। আমরা যারা বাংলাদেশের গত বছরের অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়েছি, তারা দেখবেন যে এই রায় তৈরি হয়েছে জাতিসংঘের ওই রিপোর্টকে ভিত্তি করে। এমনকি পাতার পর পাতা
সেখানটায় ব্যবহার করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে এই রায়ের মধ্যে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার বক্তব্য পেশ করেছেন এই রিপোর্টের ওপর, এই রিপোর্টকে ওপরে, এবং ট্রাইব্যুনালের বিচারকরা ওই রিপোর্টে যা লেখা আছে তাকে একেবারে ধ্রুব সত্য ধরে নিয়ে বিচার করেছেন, রায় দিয়েছেন। জাতিসংঘের রিপোর্টে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কথাটা কেবল লেখা ছিল না বা বলা ছিল না, সেটা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কাজ যা করার, মানে ফাঁসি কাটে ঝোলাতে গিয়ে যা যা দরকার সেটা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ফলকার তুর্ক। বাকিটা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি তাজুল ইসলামের এবং বাংলাদেশের বর্তমান সরকারের। আর বিচারকদের কাজে অন্ধের মতো কাজ হয়েছে, অন্ধের মতো ওই তাজুল ইসলামের দাবিতে সিলমোহর দিয়ে দেয়া। সুতরাং এত বড় রায় পড়তে সময় লাগার কথা নয়, আমারও লাগেনি, কারণ আগেই বলেছি জাতিসংঘের রিপোর্ট পড়া আমার পড়া ছিল। আর তাই এই রায়ের পিছনে জাতিসংঘের, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান যে ফলকার তুর্ক, তার নেক্কারজনক ভূমিকা নিয়ে কিছু কথা আজ বলবো। প্রিয় দর্শক, আশা করি শেষ পর্যন্ত শুনবেন আমার কথা, কেননা শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রহসনের বিচারের আসল চেহারা ও তার কারণ জানলে মানুষকে আপনারা বোঝাতে পারবেন যে ন্যায় বিচারের নামে কত বড় অন্যায় বিচার হয়েছে। এবং আমার বক্তব্য থাকবে টু দি পয়েন্ট। অনেক পরিশ্রম করে তৈরি করেছি এই প্রতিবেদন, তাই অনুরোধ শেষ পর্যন্ত শুনবেন এবং সোশ্যাল মিডিয়ায় সর্বত্র শেয়ার করে ছড়িয়ে দেবেন আমার এই ভিডিওটি। প্রথমেই বলি, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে খোলাখুলি সমর্থন জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাবিনা সামদাসানি তিনি হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই মৃত্যুদণ্ডের রায়কে সমর্থন জানিয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ এই রায় স্বাগত, যারা মার খেয়েছে, মারা গেছে, তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি এবং তার বিভাগীয় প্রধান ফলকার তুর্ক যেভাবে ও যে ভাষায় এই সমর্থন দিয়েছেন তার একেবারে উল্টো রাস্তায় হেঁটে আর এক বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একেবারে তুলোধনা করেছে পুরো বিচার প্রক্রিয়াকে এবং সেই সঙ্গে এই রায়কে। সেই আলোচনায় যাওয়ার আগে বলি, জাতিসংঘের রিপোর্ট ও সেই রিপোর্ট তৈরির নেপথ্য কাহিনী। এই রিপোর্টটি তৈরি করেছিল জাতিসংঘের অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, OHCHR, যার মাথা হচ্ছেন ফলকার তুর্ক। তুরস্কের মানুষ, তুরস্ক মানে যে দেশের প্রেসিডেন্ট এরদোগান, এবং পাকিস্তান ও বাংলাদেশের নতুন বন্ধু এই তুরস্ক এবং তার প্রেসিডেন্ট এরদোগান। বাকিটা পরে বলবো। প্রথমে বলি রিপোর্ট তৈরির গোড়ার কথা। জাতিসংঘের মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে এই রিপোর্ট তৈরি করেনি। তারা এই রিপোর্ট তৈরি করতে নেমেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ পেয়ে। মোহাম্মদ ইউনূস গত বছর 28শে আগস্ট চিঠি দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনকে। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এক রিপোর্ট তৈরি করার অনুরোধ তিনি জানান জাতিসংঘের ফলকার তুর্ককে। সেই মতো তার রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা আসেন বাংলাদেশে, রিপোর্ট তৈরি করেন। কতদিন লেগেছে রিপোর্ট তৈরি করতে? 28শে আগস্ট 2024 থেকে তিনি চিঠি পান, তারপর থেকে তার কাজ শুরু হয় এবং এবছর ফেব্রুয়ারির 12 তারিখে এই রিপোর্টটি প্রকাশিত হয়। রিপোর্ট অফিসিয়ালি প্রকাশিত তাহলে কবে হয়েছে? ফেব্রুয়ারি 12 তারিখে। এই অফিসিয়ালি রিপোর্ট প্রকাশিত হওয়ার ঠিক দুদিন আগে অর্ডিন্যান্স জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন সংশোধনী যুক্ত করে শেখ হাসিনা সহ অন্যদের ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা হয়। যে প্রক্রিয়ায় আনা হয়েছে সেটা অবৈধ, সেটা নিয়ে আমার এই ভিডিওতে সেই আলোচনা নয়। নতুন বিচারপতিদের নিয়োগ দেয়া হয়, অর্থাৎ অপেক্ষা ছিল জাতিসংঘের কাছ থেকে একটা সুবিধা মতো রিপোর্ট জোগাড় করা।
আর সেটা জোগাড় হতেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পাকাপাকি ব্যবস্থা শুরু করে ফেলে বাংলাদেশ সরকার। আপনি প্রশ্ন করতে পারেন, জাতিসংঘের রিপোর্ট কি করে অন্তর্বর্তী সরকার তার নিজের মতো করে তৈরি করবে? সেটা তো তৈরি করেছে রাষ্ট্রসংঘের মানুষ, তারাই করেছেন। তার উত্তরে একটা কথাই বলার, এক ছাত্র নেতাকে বাংলাদেশের রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জুড়ে দেয়া হয়। কিসের জন্যে? দোভাষীর কাজ করার জন্যে, ভাষাগত, যাতে ভাষাটা তাদের কাছে পরিষ্কার হয়, তথ্য সংগ্রহ, তথ্য লিপিবদ্ধ করার জন্য। এই ছাত্রটি হচ্ছে আসলে রিপোর্টের ডি ফ্যাক্টো রচয়িতা। ইনি তৈরি করেছেন রিপোর্ট, ওই রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা শুধু খেয়েছে আর ঘুমিয়েছে। এই ছাত্র নেতাটির নাম আরিফুল হক রুমন। আরিফুল হক রুমন, তিনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার একজন নেতা। এরপর রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে কি উড়িয়ে দেয়া যায়? যায় না। আর ওই রুমন, যার নাম করলাম, তিনি নিজেই বলেছেন যে রিপোর্ট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাজ শুরু হয় অন্তর্বর্তী সরকারের আহ্বানে। আগেই বলেছি, অন্তর্বর্তী সরকারি জাতিসংঘ দলকে প্রয়োজনীয় স্থানীয় সহায়তা, দোভাষী ও দপ্তরের যোগাযোগ স্থাপনে সহযোগিতা করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে ওই আরিফুল হক রুমানকে দোভাষী বা স্থানীয় সহায়তাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি জাতিসংঘের দলের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে তথ্য বিনিময়ের সহায়তা করেন। এই রিপোর্ট তৈরির প্রক্রিয়ায় শিবিরের একজন নেতাকে এভাবে সরকারের পক্ষ থেকে যুক্ত করার বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে যে চরম ডানপন্থী একটি দলের একজন নেতার সংশ্লিষ্টতা, আবার ওই দলটি শেখ হাসিনাকে উৎখাত করার ব্যাপারে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের নেতৃত্বে পরের দিকে পেছন থেকে এসেছিল এবং তারপরে এই দলটা এটাকে পুরো তাদের মুঠোর মধ্যে নিয়ে নেয়। তো প্রশ্ন ওঠে যে এই নেতার সংশ্লিষ্টতা রিপোর্টটির নিরপেক্ষতা বা তথ্যের যাচাই বাছাইকে কতটা প্রভাবিত করেছে। জাতিসংঘ বা অন্তর্বর্তী সরকার কেউই এই অভিযোগকে স্বীকৃতি দেয়নি। তার ভূমিকা বলেছে এর উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, কিন্তু এটা তো তারা বলবেই, এটা তাদের বলার কথা। অন্তর্বর্তী সরকার এই নিয়োগটিকে বলেছে একটি স্থানীয় সহযোগিতা, কিন্তু এই সহযোগিতাই যে আসল, সেটা তো পরে দেখা যাচ্ছে। এবার আসুন রিপোর্টের সমালোচনা করবার কোন কোন জায়গা আছে। 1 নম্বর, এই কমিশন 15ই আগস্ট পরবর্তী সময়কালের 15ই আগস্ট পর্যন্ত তারা তাদের রিপোর্ট দিয়েছে। তো 15ই আগস্ট পরের যে সময়কাল, তার ঘটনা নিয়ে কোনো অনুসন্ধান করেনি। এমনকি 28শে আগস্ট যেদিন সরকার চিঠি দেয় কমিশনকে, সেদিন পর্যন্ত তারা তাদের করেনি, তদন্ত করেনি। হঠাৎ 15ই আগস্ট কি কেন থেমে গেল? কারণ অন্তর্বর্তী সরকারের অধীনে যে মানবাধিকার লঙ্ঘনগুলো ঘটেছে ওই 15ই আগস্টের পরে, সেগুলো বিশেষ করে হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগ সদস্য, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা, সেগুলো যাতে বাদ দেওয়া যায়, তার জন্য 15ই আগস্ট পর্যন্ত গিয়ে থেমে গেছে। কেন 15ই আগস্ট গিয়ে থামা হলো সে বিষয়ে কোনো কথা এই রিপোর্টে নেই। এরপরে আসুন প্রত্যক্ষ স্টেট অ্যাক্টর যারা ছিল তাদের অনুপস্থিতিতে। প্রতিবেদনে 250 জনের বেশি সাক্ষ্য নেওয়া হয়েছে বলে দাবি করা হলেও এটি পরিষ্কার করা হয় না যে কিভাবে সাক্ষ্য নেওয়া হয়েছে এবং সাক্ষ্য দানকারী হিসেবে কাদের ডাকা হয়েছে, এবং তার সাথে দোভাষী তাদের যে কথাগুলো, সেই কথাগুলোর ভাষান্তর অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে নিয়ে যাওয়া সেটা সঠিক কিনা সেটা দেখার কেউ ছিল না। রাষ্ট্রীয় বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিনিধিত্ব ছিল না। সেনাপ্রধান, পুলিশ কমান্ড বা অভিযুক্ত রাজনৈতিক নেতাদের সাক্ষ্য নেওয়া হয়নি। এই অনুপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি যে অনুসন্ধানের পদ্ধতিকে প্রশ্নযুক্ত করে। 3 নম্বরের পরে দেখুন, মৃত্যু সংখ্যার বিষয়ে গুরুত্বপূর্ণ বিসঙ্গতি, মানে মিল নেই। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি। জাতিসংঘর দাবি, জাতিসংঘ লিখেছে 1400 মৃত্যু স্বাধীনভাবে যাচাই করা হয়েছে।
কিন্তু এজিএফ ফ্যাক্ট চেক এবং প্রথম আলোর সেই সময় প্রথম দিকের তথ্য অনুযায়ী প্রথমে জুলাইয়ে গত বছর 187 থেকে 201 জনের মৃত্যুর ঘটনা বলা ছিল। তারপরে প্রথম আলো বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য আবিষ্কার করে যেখানে ভূমি বিরোধ বা দুর্ঘটনামূলক মৃত্যুগুলো জুলাই শহীদ হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং জাতিসংঘ সেগুলোকে তাদের হিসাবের মধ্যে নিয়ে 1400 সংখ্যাটাকে তুলে দিয়েছে। ফরেনসিক রিপোর্টের যে উদ্বেগ আছে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অনেক মানুষের মৃত্যু হয়েছে 7.62 মিলিমিটার গোলার বারুদের কারণে, গুলির কারণে হয়েছে। অথচ বাংলাদেশের পুলিশ দাবি করে তারা এই ক্যালিবার ব্যবহার করে না। এমনকি বাংলাদেশের একজন বর্তমান উপদেষ্টা, যিনি তখন ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে বাংলাদেশ পুলিশের এই গুলি ব্যবহার হয় না। তাহলে এই গুলিটা করলো কারা? এবং তারা এই গুলি অন্য কেউ ছুড়েছে। এই অন্য কেউ কারা? সারা বাংলাদেশের মানুষ জানে কে তারা, কিন্তু মানবাধিকার কমিশন এটা জানতে পারলো না, আমল দিল না। আর ওই যে আমার উপদেষ্টার কথা বললাম, তাকে দুদিন পরেই, মানে ওইটা বলার সাথে সাথেই তাকে ওই দপ্তর থেকে সরিয়ে, স্বরাষ্ট্র থেকে সরিয়ে একটি সাধারণ অকিঞ্চিতকর একটা দপ্তরে তাকে পাঠানো হয়েছে। তারপরে আসুন এক পেশে রিপোর্টিং, প্রতিবাদী মানে যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত তাদের ক্ষয়ক্ষতি বিস্তারিত একাধিক উদাহরণের সাথে নথিভুক্ত করা হয়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর হতাহত সংখ্যা, পুলিশ, অন্যরা, আনসার বাহিনী, এদের যে হতাহত সংখ্যা হ্রাস কিংবা অনেক সময় একদমই নেই। প্রতিবেদনে মাত্র 44 জন পুলিশ কর্মীর মৃত্যু উল্লেখ করা হয়েছে। সম্পত্তির ধ্বংস করা, আন্দোলনকারীদের সশস্ত্র আক্রমণ করেছে বিভিন্ন সরকারি সংগঠনের ওপরে, মেট্রো রেলের ওপরে, অন্যত্র বেতার কেন্দ্রের ওপরে, সেসব বিষয়ে কোনো কথা নেই। পুলিশের উপর আক্রমণের প্রসঙ্গ প্রায় নেই বললেই হয়। আর তারপরে আসুন এই রিপোর্টের স্বচ্ছতার অভাব। প্রতিবেদনটি পদ্ধতিগত পরিশিষ্ট প্রকাশ করেনি, অনুসন্ধানকারীদের পরিচয় প্রকাশ করা হয়নি, সাক্ষ্য নির্বাচনের মানদণ্ড স্পষ্ট নয়। এই স্বচ্ছতার অভাব আন্তর্জাতিক তদন্তের জন্য ভীষণভাবে অস্বাভাবিক এবং এই নির্ভরযোগ্যতা নিয়ে ভয়ঙ্কর রকমের প্রশ্ন তুলে দেয়। প্রিয় দর্শক, আপনি যদি বিচারের রায় পড়েন তাহলে দেখবেন এই রায় পুরোপুরি জাতিসংঘের রিপোর্টকে ব্যবহার করে লেখা হয়েছে। বিচারের রায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 453 পৃষ্ঠার রায়ের ভিত্তি তৈরিতে জাতিসংঘের অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস তাদের প্রকাশিত 105 পৃষ্ঠার ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। রায়ের ছত্রে ছত্রে ডেকে নিয়ে আসা হয়েছে ওই ইউনাইটেড নেশনস রিপোর্ট। কিভাবে ইউএন রিপোর্ট ট্রাইব্যুনালের কাজে ব্যবহৃত হয়েছে তার কয়েকটি উদাহরণ দিই। প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম স্পষ্ট বলেছেন যে ইউএন রিপোর্ট মামলার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়েছে। কে বলেছে? মোহাম্মদ তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর। তিনি বলেছেন, তার কথা উদ্ধার করছি, দ্য ইউএন ফাইন্ডিংস হ্যাভ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট দ্য জুলাই-আগস্ট atrocities are part of a pre-planned crimes and those took place on Sheikh Hasina's order. এর অর্থ হলো প্রসিকিউশনের নিজের কোন রকম তাদের কোনো তদন্ত নেই, তারা ইউএন রিপোর্টের সিদ্ধান্তগুলোকে সরাসরি মামলার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে, যেটা ভীষণভাবে অন্যায়। এরপর তদন্ত রিপোর্ট প্রস্তুতিতে সরাসরি অন্তর্ভুক্তি। দেখুন, ফেব্রুয়ারি 2025-এ প্রধান প্রসিকিউটর ঘোষণা করেছেন তারা ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য প্রোব রিপোর্ট প্রস্তুত করেছেন। প্রোব রিপোর্ট মানে তদন্ত রিপোর্ট প্রস্তুত করেছেন এবং করছেন যে ইউজিং দা মানে যে মামলা, যেটা ট্রাইব্যুনালের মামলা, সেটা কোনটায় কিসের ভিত্তিতে সেটা তারা নিজেরাই বলেছেন, ইউজিং দ্য ইনফরমেশন অ্যাভেলেবেল ইন দ্য ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তার ভিত্তিতেই সেটা ব্যবহার করে তারা এই মামলায় তাদের মামলা চালু করছেন। এবং নির্দিষ্টভাবে এই চিফ প্রসিকিউটর বলেছেন
the reports are nearly complete, but as you know, the United Nations Office of the High Commissioner for Human Rights recently published its fact-finding report over July-August mass uprising. Process is on to add information from that with the probe reports. অর্থাৎ ইউএন রিপোর্টের, ইউনাইটেড নেশনসের রিপোর্টে যে সমস্ত ঘটনা বলা আছে সেগুলোকে আমরা যুক্ত করি, এটা তৈরি করছি। এটা নিশ্চিত করে যে ইউএন রিপোর্টের তথ্য সরাসরি ট্রাইব্যুনালের তদন্ত রিপোর্টে যুক্ত করা হয়েছে। এরপর আসুন আন্তর্জাতিক সমালোচনার বিরুদ্ধে, এটা নিয়ে খুব আন্তর্জাতিক সমালোচনা হয়েছে, তার বিরুদ্ধে কি বলছে সরকার এবং ইউএন সেটা শুনুন। দ্য ডিপ্লোম্যাট বিখ্যাত পত্রিকা, তারা রিপোর্টে বলছে যে the ICT is also expected to use the OHCHR report as a defensive measure against any potential international criticism. দেখুন, against any potential international criticism regarding its procedures. এর মানে হলো ট্রাইব্যুনাল জানতো যে তার নিজস্ব পদ্ধতিগত সমস্যা রয়েছে এবং তার বিরুদ্ধে সমালোচনা হবে, তাই ইউএন রিপোর্টকে তারা একটা ঢাল হিসেবে ব্যবহার করেছে। রায়ে ইউএন রিপোর্টের নির্দিষ্ট অবদানটা কি দেখুন। রায়ে বারবার 1400, যে রায়টা দিয়েছেন এই ট্রাইব্যুনালের বিচারকরা, সেখানে বারবার 1400 মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে, যা ইউএন রিপোর্ট থেকে নেয়া। এই সংখ্যা ট্রাইব্যুনালের আখ্যানের কেন্দ্রীয় অংশ হয়ে উঠেছে। রায়ে যে সিস্টেমেটিক এবং কোঅর্ডিনেটেড হিসাবে হত্যার বর্ণনা করা হয়েছে সেটা সরাসরি ইউএন রিপোর্টের ভাষা। OHCHR রিপোর্ট বলেছিল, there are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violation. ট্রাইব্যুনালের এই কথাকে রায়ের মধ্যে পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আর এরপরে দেখুন, তার মানে দেখা যাচ্ছে যে আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেতে 54 জন সাক্ষীকে উপস্থাপিত করা হয়েছিল। এর মধ্যে অনেকেই ওই যাদেরকে ইউনাইটেড নেশনসের সাক্ষীতে যাদেরকে ডাকা হয়েছিল তাদেরকেও এখানে ডাকা হয়েছে। তাই একই লোককে তদন্ত এখানে ট্রাইব্যুনালের এখানেও তাদেরকে নিয়ে আসা হয়েছে। এর অর্থ হলো ইউএন রিপোর্ট এবং ট্রাইব্যুনাল টেস্টিমনি একে অপরকে মজবুত করেছে। যদিও এটি একটি সম্ভাব্য সমস্যা তৈরি করে যে একই ভিকটিমদের কেন দু জায়গাতে নিয়ে এসে প্রশ্ন করা হলো, তাদের কথাই শুধু বলা হলো কেন। এরপরে দেখুন, ট্রাইব্যুনাল একটা গ্যাং অফ 4 বা কোর কমিটির ধারণা তৈরি করেছে, যা নেতৃত্বের ত্রিমুখী কাঠামো দেখায়। এই ধারণা এটা আবার ইউএন রিপোর্টের সিস্টেমেটিক এবং কোঅর্ডিনেটেড যে কাজ অনুসন্ধান তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তৃতীয়ত আরো একটা ব্যাপার হচ্ছে প্রসিকিউশনের যুক্তির অংশ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সমস্ত কথার মধ্যে ইউনাইটেড নেশনস রিপোর্টের সূত্রগুলো উদ্ধার করেছেন, সেখানকার কথা বলেছেন যে কোঅর্ডিনেটেড, ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক ছিল আক্রমণ শেখ হাসিনার আমলের। এটা ঠিক ইউনাইটেড নেশনসের ওই রিপোর্টের ভাষা। কতবার উল্লেখ করা হয়েছে সুনির্দিষ্ট সংখ্যা, দুর্ভাগ্যবশত কতবার যে আমরা এই 453 পৃষ্ঠার রায়ে ইউনাইটেড নেশনসের রিপোর্টের কতবার উল্লেখ করা হয়েছে তার সংখ্যা অগুন্তি। সেটা গুনবার জন্যে রীতিমতো পরিশ্রমের দরকার। চার্জ ডকুমেন্ট যেটা দেয়া হয়েছে 8747 পৃষ্ঠা, প্রসিকিউশন এখানে করেছে ফর্মাল চার্জ ডকুমেন্ট জমা দিয়েছে, যাতে রেফারেন্স, সিজড এভিডেন্স এবং কম্প্রিহেন্সিভ লিস্ট অফ ভিকটিমস, হতাহতদের তালিকা ইত্যাদি, এর মধ্যে ইউএন রিপোর্টের প্রধান রেফারেন্স এখানকার নথি, তার বাইরে কিছু নেই। এরপরে তদন্ত রিপোর্টে প্রসিকিউটর নির্দিষ্টভাবে বলেছে যে তারা তাদের প্রব রিপোর্ট প্রস্তুত করেছে ইউনাইটেড নেশনস রিপোর্টের তথ্য যুক্ত করে। এর অর্থ প্রতিটি ঘটনার প্রসঙ্গে যেখানে সম্ভব ইউএনের অনুসন্ধান যুক্ত করা হয়েছে এবং সেগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো তো আগেই বলেছি। শেষ রায়ে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে যে রায়ে the judges said the Article 7 of the Rome Statute of the International Criminal Court, which defines crimes against humanity, had formed the basis of the tribunal's proceeding. এই Article 7 কেস
ডেফিনিশন, এটা সরাসরি রায়ের মধ্যে উঠে এসেছে। কোত্থেকে? ইউনাইটেড নেশনসের ওই রিপোর্ট থেকে। অর্থাৎ কিভাবে এগুতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে সেখানে মামলা সাজাতে হবে এবং রায় দিতে হবে, এই পুরো রায়টাই সবই ওই ওখান থেকেই উঠে এসে। প্রিয় দর্শক, কি বোঝা গেল এই আলোচনা থেকে? বোঝা গেল জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটাই উদ্দেশ্য নিয়ে একযোগে কাজ করেছে। সে কাজ হলো শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া। এই কাজের বিনিময়ে কি কোনো আর্থিক লেনদেন হয়নি? অর্থের লেনদেন হয়নি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যে খবর আসতে শুরু করেছে যে ইউনূস তার গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে অন্তত পক্ষে 4 থেকে 5 মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে ফলকার তুর্ককে। সরাসরি নয়, তুর্কের তত্ত্বাবধানে চালু কয়েকটি এনজিওকে। এই বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রসংঘের মহাসচিবকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চিঠি দিয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। তাহলে বুঝুন কিভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারটা নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে। এবং এই যে জাতিসংঘ, এরা যেমন আগেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল যখন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে। এই ফলকার তুর্ক বলেছিলেন যে তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভয় দেখিয়েছিলেন, বলেছিলেন যে তোমরা গুলি করো না, কিছু করো না, আর যদি গুলি করো প্রতিবাদীদের ওপর, আন্দোলনকারীদের ওপর, তোমাদের কাছ থেকে তোমাদের এটা ফিরিয়ে নেওয়া হবে, তোমাদের সৈন্যতে, শান্তিরক্ষী বাহিনীতে তোমাদের কেউ থাকবে না। এই হচ্ছে ফলকার তুর্ক, এই হচ্ছে রাষ্ট্রসংঘ। আর ওই যে একটা কথা বলেছিলাম, আমাদের এরদোগানের বাড়ি যেখানে, সেখানেই ফলকার তুর্কের বাড়ি, তিনিও তুরস্কের মানুষ।